এখন টাইম সকাল 6:30 আর আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্রোগ্রাম আছে বর্ষানার দিকে যাব। বর্ষানার দিকে যাওয়ার পথে কোকিলাবন দেখব, তারপর যাব নন্দগাঁও। নন্দগাঁওতে নন্দভবন দেখে যাব বর্ষানাতে রাধারানীর মন্দির। তারপর ওখান থেকে যাব গোবর্ধন পাহাড় পরিক্রমা মার্গে। তবে পরিক্রমা করব না, চেষ্টা করব রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর কুসুম সরোবর দেখব। কারণ আজকে সন্ধ্যায় আমাদের কলকাতায় ফেরার ট্রেন আছে আগ্রা ফোর্ট থেকে। তাই যতটা কম সময়ে এই বর্ষানা ভ্রমণ শেষ করে আগ্রা পৌঁছে ইচ্ছা আছে তাজমহলটা অন্তত দেখে ট্রেনে ওঠার। দেখা যাক কতটা কি সম্ভব হয়। আমাদের যদিও আরও ভোরে বেরোনোর ইচ্ছা ছিল, তবে ব্যাগপত্র নিয়ে বৃন্দাবনের রামকৃষ্ণ আশ্রম থেকে চেক আউট করতে একটু টাইম লেগেই গেল। সাধে কি বলে বাঙালির টাইম একেবারে পারফেক্ট। আজকে এপ্রিল মাসের 20 তারিখ, আর একটা তথ্য দিয়ে রাখি, গতকাল 19শে এপ্রিল ছিল অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়া বৃন্দাবনে কিন্তু একটি বিশেষ দিন, কারণ বাঁকেবিহারী মন্দিরে বাঁকেবিহারীর যে চরণ, সেই চরণ কিন্তু একমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিনেই দেখানো হয়। মানে সারা বছরে কেবলমাত্র এই দিনই বাঁকেবিহারীর চরণ দর্শন লাভ হয়। সেই জন্য আজকে কিন্তু বৃন্দাবনে একটা বিশেষ উৎসব, চারদিক থেকে ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে। আর বৃন্দাবন শহরে চারদিক থেকে কিন্তু নো এন্ট্রি শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র বৃন্দাবন শহরে লাইসেন্সপ্রাপ্ত যে ই রিক্সাগুলো রয়েছে সেইগুলোই শহরে চলাচল করবে, আর বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না। তবে শহর থেকে গাড়ি বাইরে যেতে পারবে। আমাদের গাড়ি বর্ষানা যাচ্ছে, আমাদের গাড়িটাকেও ঘুরপথে বেরোতে হচ্ছে। আমরা বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম পয়লা বৈশাখের দিন, আবার এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদিও ক্যালেন্ডার ডেট হিসাবে অক্ষয় তৃতীয়া গতকাল ছিল, কিন্তু বৃন্দাবনের মন্দিরের তিথি অনুযায়ী আজকে সেই দিনটি সাড়ম্বরে পালন হবে। তাই বৃন্দাবনে আজ প্রচুর ভক্তের সমাগম, কারণ আজই হবে বাঁকেবিহারীর চরণ দর্শন। আমরা আজকে যে গাড়িটায় যাচ্ছি, গতকালও আমরা এই একই গাড়িতে গোকুল মথুরা ভ্রমণ করেছি। এই গোকুল মথুরার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে বর্ষানা দূরত্ব মোটামুটি অ্যাপ্রক্স 50 থেকে 55 কিলোমিটার। মাঝখানে যদিও আমরা কোকিলাবন, নন্দগাঁও হয়ে যাব। এই গাড়ি আজকে আমরা বুক করেছি বর্ষানা, নন্দগাঁও, গোবর্ধন পাহাড় দেখব বলে। আর এই সেম গাড়িতেই আমরা আগ্রায় পৌঁছে তাজমহল দেখে তারপর আগ্রা ফোর্ট স্টেশনে ড্রপ নেব। আর আমাদের ভাড়া পড়েছে 4,500 টাকা। যদিও শুধুমাত্র বৃন্দাবন থেকে বর্ষানা, নন্দগাঁও, গোবর্ধন পর্বত ভ্রমণের জন্য গাড়ি বুক করলে সারাদিনের জন্য ভাড়া পড়বে মোটামুটি কম বেশি ওই 3,000 টাকার মতো। আমরা যেহেতু আগ্রা যাচ্ছি, তাই আমাদের আরও 1,500 টাকা এক্সট্রা লাগছে। আমি আমাদের গাড়ির ড্রাইভারের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। বৃন্দাবন ভ্রমণে কিন্তু খুবই ভালো সার্ভিস। এই যে বৃন্দাবনের লোটাস টেম্পল, যেটা আমরা দেখার সময় হয়ে ওঠেনি, সৌভাগ্য হয়ে ওঠেনি, পরের বার আসবো এসে দেখবো। এবার আমরা ক্রস করছি চারধাম, যেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। এর আগের পর্বে রয়েছে চারধামের ডিটেলস। আমরা প্রথম দিন এসেই একটু রেস্ট নিয়ে প্রথমেই চলে এসেছিলাম চারধামে। চারধামের পুরো ভিডিও রয়েছে আমার আগের পর্বে, দেখে নেবেন। দিল্লি 132 কিলোমিটার, আগ্রা 66 কিলোমিটার, গোবর্ধন 20 কিলোমিটার। বৃন্দাবন থেকে বেরিয়ে মথুরা শহর পার করে আমরা দিল্লি হাইওয়ে ধরলাম বর্ষানা যাওয়ার পথে। ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে দিল্লি, আর এদিক দিয়ে আমরা বাই রোড চলেছি দিল্লি রোড ধরে। তবে আমরা যাচ্ছি বর্ষানা, ট্রেন যাচ্ছে দিল্লি। দারুণ সুন্দর একটা দৃশ্য, একপাশে রেল ট্র্যাকে ট্রেন আর একপাশে দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে আমরা। বর্ষানা যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। দিল্লি রোডে ছাতা বলে একটা জায়গা থেকে আমরা রাইট টার্ন নিয়ে একটা অফ রোডে উঠলাম। আর গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা অপূর্ব, চারিদিকের প্রাকৃতিক দৃশ্যও অসাধারণ, দেখাচ্ছি আমি একটু বাদে। আমরা কিন্তু প্রথমে যাব কোকিলাবন, 30 কিলোমিটার প্রায় রাস্তা। কোকিলাবন দেখে আবার কিছুটা ব্যাক করে তারপর যাব নন্দগাঁওর দিকে। গাড়িতে করে যাচ্ছি আর চারপাশের এই দৃশ্য দেখছি, আর একটা দারুণ অনুভূতি হচ্ছে। খালি মনে হচ্ছে এই সেই জায়গা, এই সেই ব্রজভূমি যেখানে একসময় শ্রীকৃষ্ণ, বলরাম বিরাজ করত, তাদের অস্তিত্ব ছিল।
রাস্তার দুপাশ জুড়ে চাষের বিস্তীর্ণ ক্ষেত, আর তাতে গমের চাষ হয়ে রয়েছে, কোথাও সবুজ কোথাও সোনালি। দারুণ দৃশ্য, মাঝখানে কালো পিচের রাস্তা, তার দুপাশ দিয়ে এই মনোরম দৃশ্য। বিশ্বাস করুন, এই যে কদিন বৃন্দাবনে ছিলাম, 4 রাত ছিলাম, ঠিক করে ঘুমাতে পারিনি। কোনো দিন খুব ভোরে বেরোনো বা কোনো দিন অনেক রাত করে ঘুম আসা। আবার যেদিন প্রেমানন্দ মহারাজের দর্শনে গেছিলাম তার আগের দিন রাতে তো ঘুমোতেই পারিনি, কারণ রাত 3টের সময় রওনা দিয়েছিলাম ওনার আশ্রমের উদ্দেশ্যে। আর এখন গাড়িতে বসে ভীষণ ঘুম পাচ্ছে, তবে একদম ঘুমোতে ইচ্ছা করছে না, কারণ জোর করে জেগে আছি, কারণ ঘুমিয়ে পড়লে কিন্তু এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর দৃশ্যগুলো মিস হয়ে যাবে। আমরা কোথাও ঘুরতে গেলে শুধুই যে দর্শনীয় স্থানগুলো দেখি তা কিন্তু নয়, এই যে যাত্রার আনন্দ, যাত্রার যে দৃশ্য, এগুলোও তো আমাদের আনন্দ দেয়, তাই না? কি বলেন? কোকিলাবন যাওয়ার জন্য টার্ন নিলাম, দেখতে দেখতে কোকিলাবন যাওয়ার রাস্তা পেয়ে গেছি আমরা। দেখুন, শুধু দেখুন, চারপাশের এই দৃশ্য কখনো মিস করা যায়? এত সুন্দর দৃশ্য। কি দেখলাম জানেন? বিশাল বড় বড় ঘুটে, হাইব্রিড ঘুটে। ঘড়িতে প্রায় 8টা বাজতে যায়, আমরা কোকিলাবন পৌঁছে গেছি। আর ওই দেখুন শনি মহারাজের বড় মূর্তি। কোকিলাবন যাওয়ার পথে গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম, কিছুটা শর্টকাট নিয়েছিল আমাদের গাড়ির ড্রাইভার মনোজ ভাই। আর 2-3 জায়গায় এমন একটা জিনিস দেখলাম, একটু শেয়ার করি। এই যে হুক্কা হয় না, এই হুক্কার একটা বড় ধরনের বেস তৈরি করা হয়েছে, আর সেই বেস থেকে লম্বা পাইপ এসছে। আর সেই হুক্কার চারপাশে বেশ কয়েকজন, মানে প্রায় অন্তত 7-8 জন বসে আছে, আর সিরিয়ালি সেই পাইপ দিয়ে হুক্কা টানছে। মানে রাউন্ড দিয়ে সব গ্রামের বুজুর্গ লোকগুলো একে একে হুক্কা টানছে। সে এক ভারী মজার দৃশ্য। অলমোস্ট পৌঁছে গিয়েছি আমরা কোকিলাবনের শনি মহারাজের মন্দিরে। মন্দির চত্বরে ঢুকেই গাড়ির মস্ত বড় পার্কিং আছে, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য বেশি হাঁটাহাঁটির দরকার পড়বে না। আর এই একটা গেট রয়েছে শ্রী শনিদেব মন্দির প্রবেশ পথ, আর এই দিকেও একটা গেট রয়েছে। তো মন্দিরগুলো বেশ দেখতে সুন্দর। ভিতরের দিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে। আমরা সেকেন্ড যে গেটটা শনিদেব মন্দির প্রবেশদ্বার, সেটা দিয়েই ঢুকছি। মন্দিরে উঠে বাঁদিকে যেতে হবে। এই হচ্ছে শনি মহারাজের মন্দির। উঠে একটুখানি হেঁটে বাঁদিকে এগোলেই সামনে মন্দির। আমরা অনেক সকাল সকাল চলে এসেছি, এখনো পুজো পাঠ শুরু হয়নি। এই যে শনি মহারাজ কি জয়। মন্দিরের সামনেই ডান দিকে সারি সারি দোকান আছে, এখান থেকে এই শনি মহারাজের পুজো দেওয়ার জন্য এখান থেকে পুজো সামগ্রী পাওয়া যায়, ওখানে নেওয়া যায়। আর আমি যেটা নিলাম এটা 100 টাকা নিলাম, এর মধ্যে সরষের তেল আছে, আরও পুজোর সামগ্রী রয়েছে। যেহেতু অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম আমরা শনিদেবের মন্দিরে কোকিলাবনে, তাই কোনো পুরোহিত সেই মুহূর্তে পাইনি, তাই নিজেই পুজো সামগ্রী সংগ্রহ করে নিজেই সেগুলোকে সাজিয়ে নিজেই পুজো দিয়েছিলাম। এখানে পুজোর বিশেষত্ব হচ্ছে, এখানে শনি মহারাজকে সর্ষের তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে ওনাকে স্নান করানো হয়, ওনার উপরে ঢালা হয়। এটাই হচ্ছে এখানকার মেন নিয়ম।
এখানে শনিবার লোকজনের ভিড় খুব বেশি হয়, মেলাও বসে, আর যখন লোকজনের ভিড় বেশি হয় তখন এইখান দিয়ে এই জিগজ্যাগ ক্রসে আস্তে আস্তে লোককে ঢোকানো হয়। আর এই হচ্ছে মেন মন্দির শনি মহারাজ। আর এদিক দিয়েও আসা যায়, যেদিক দিয়ে আমরা আসলাম। এখন তো ফাঁকা মন্দির, সকাল 8টা বাজে সবে। এবার আমরা বেরোবো, আমাদের পুজো হয়ে গেছে। আর এখানকার মেইন হচ্ছে শনি মহারাজের মাথায় সর্ষের তেল ঢালা। শনিদেবের মন্দির সংলগ্ন আরও বেশ কিছু ভগবানের মূর্তি, ভগবানের মন্দির রয়েছে, সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না। এদিকে একটা শ্রীকৃষ্ণ রাধার মন্দির আছে, ওখান থেকে এই দিক দিয়ে বেরোলাম। এখানে রয়েছে রাম সীতা লক্ষ্মণেরও মন্দির, সুন্দর মূর্তি। সামনে একটা শিবলিঙ্গ। কোকিলাবনে এই শনি মহারাজের মন্দিরে আসলে মিনিমাম 8 ঘন্টা টাইম লাগবে, কারণ যদি লোকের ভিড় কম থাকে, আর যদি ভিড় থাকে তাহলে তো টাইমের কোনো ঠিক নেই। মন্দির অনেকগুলো আছে, দর্শন করতে সময় লাগবে। আমরা এই দিকের মন্দিরগুলো আর যেতে পারলাম না, যেহেতু আজকে আমাদের হাতে প্রচুর টাইম কম। আমরা খুব তাড়াহুড়ো করে আজকে মেটাচ্ছি। তো এই হচ্ছে টোটাল এরিয়াটা। কোকিলাবন দেখে পুজো দিয়ে এবার আমরা গাড়িতে আবার নন্দভবনের পথে। অলরেডি নন্দগাঁয়ে ঢুকে গেছি আমরা। কোকিলাবন থেকে নন্দগাঁয়ের দূরত্ব 6 কিলোমিটার। এইবার নন্দভবনে ওঠার দিকে রাস্তা ধরেছি, গলি রাস্তা। সিঁড়ি দিয়ে উঠবো, বেশি সিঁড়ি নয় বললো আমাদের যে ড্রাইভার দাদা, কিন্তু এখানে বাইকওয়ালারা খুব মানে এসে জড়াজড়ি করেছে। বাইকে করে নিয়ে যাবে, 100 টাকা করে পার বাইক, 2জন করে নিয়ে যাবে। আমরা তাতে পা দিলাম না। প্লাস এই গলি দিয়ে যাওয়ার সময় বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে ধরবে, এই মন্দির ওই মন্দির, এটা দাও ওটা দাও। তো এইগুলোকে চোখ কান না তাকিয়ে সোজা গলি ধরে আস্তে আস্তে উপরে হেঁটে চলো। এইসব গলি দেখে মানে আলাদাই ফিলিংস হয়। এখনো অবধি কোনো সিঁড়ি কিন্তু পাইনি, ঢালু রাস্তা, চড়াই, হালকা চড়াই। সিঁড়ি কিছুটা ঢালু রাস্তা যেটা চড়াই ছিল, তারপরে এই যে সিঁড়ি শুরু হয়েছে। সিঁড়ি দেখে মনে হচ্ছে মোটামুটি 150 সিঁড়ি হবে নাকি। যাই হোক, মানে এটা অ্যাফোর্ডেবল, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। উঠি আস্তে আস্তে। সিঁড়ি দিয়ে উঠে এরকম এখানকার বাসিন্দাদের বাড়ি ঘর দর, গরু, উপরে পুজো দেওয়ারও ব্যাপার আছে। পুজো দিলে এই সমস্ত দোকানও আছে উপরে উঠে, নিচেও ছিল। আচ্ছা, তুমি সিঁড়ি কটা উঠলে? 100টা। 100টা সিঁড়ি ঘুরে ঘুরে উঠেছে, কিন্তু শুধু সিঁড়ি নয়, তারপরে আবার একটু চড়াই রাস্তা আছে হালকা। উপরে বিভিন্ন দোকানও রয়েছে, চাইলে সংগ্রহ করতে পারেন। মন্দিরে ওঠার জাস্ট আগে দোকানে কিন্তু জুতো খুলে উঠতে হবে। এখান থেকে পুজো সামগ্রীও নেওয়া যেতে পারে, অথবা এমনি নর্মালি জুতো রাখার জন্য ব্যবস্থা আছে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল নন্দ ভবনে এই আসবো, নন্দগাঁওয়ে নন্দ রাজার মন্দির দেখতে, চাক্ষুষ করতে। সেটা আজ সত্যি হলো। দুর্দান্ত একটা পরিবেশ, দারুণ। মন্দিরে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি একটু, তবে মন্দিরটা এবার একটু ঘুরে দেখা যাক, চলুন। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তার পাশে বলরাম, আর সাথে রয়েছেন আমাদের নন্দরাজা আর যশোদা মা। নন্দ মহারাজার মন্দিরের একদম উপরের দিকটা, এই যে মন্দির, উপরের দিকটা উঠেছি একটু। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায় নন্দগাঁওয়ের। এখানেও কিন্তু বেশ উৎপাত হনুমানের। এই যে পুরো নন্দগাঁও, আর এই নন্দ বাবার মন্দির।
মন্দিরের উপর থেকে নন্দগাঁওয়ের এই সিনারিটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর খুব একটা বড় গ্রাম নয়, ওই দিকটায় আরেকটু মানে লোকবসতির পরে ওই দিকটায় চারিদিকে ক্ষেত লম্বা লম্বা। মন্দির থেকে নামার সময় আমরা অন্য পথে নেমেছিলাম, যে পথে ছিল সিঁড়ি। তবে চিন্তা করবেন না, যে কোনো পথ দিয়ে নামলেই একই জায়গাতেই যাবেন। নন্দগাঁও থেকে এবার বর্ষানার পথে যাচ্ছি। দূরত্ব মোটামুটি 12 কিলোমিটার মতো হবে। সময় লাগবে মোটামুটি 15 মিনিট মতো। খুব কাছাকাছি জায়গাগুলো। আমরা বর্ষানায় রাধারানী মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের গাড়ি থেকেই কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এইখানেই গাড়িতে আসলে পার্কিং এখানেই হয়। আর এইখান থেকে হাঁটা পথের রাস্তা ছিল, যেটা আগে ছিল। এখন যদিও আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। চলে এসেছি রাধারানীর শ্রী লাডলিজি মন্দিরে। তবে আমরা রোপওয়ে করে যাব, কারণ আমাদের হাতে সময় কম। মানে রোপওয়ের টিকিট বোথ ওয়ে, মানে নিয়ে যাবে নিয়ে আসবে 100 টাকা। আর বাচ্চাদের আপ অ্যান্ড ডাউন 50 না 60 টাকা আছে, বোঝা যাচ্ছে না। 50 লেখা রয়েছে, 60 লেখা রয়েছে। বাচ্চা মানে নিশ্চয়ই 6 বছরের নিচে হবে, সেটা লেখা নেই। और टाइमिंग হচ্ছে सुबह 7 से लेके 2 बजे तक, शाम 4 से लेके 9 बजे तक। মানে সকাল 7টা থেকে 2টো আর বিকেল 4টে থেকে 9টা অবধি রোপওয়ে সার্ভিস। এখানে সিকিউরিটি চেকিং হয়, ওই জন্য এদিক থেকে ঘুরিয়ে দিল। বাহ বাহ, পারেও বটে, কোথা থেকে ঘুরিয়ে দিল। এই একটাতে 8 জন করে ধরবে। 5 है हम लोग। एक में कितना जाता है? 6। একটাতে 6 জন যায়, আমরা 5 জন আছি। একটাতে 6 জন যায়, আমরা 5 জন আছি। হয়ে গেল। এটা কি বন্ধ হবে না? ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। দরজা পুরো বন্ধ হলো না, এবার বন্ধ হয়েছে। রোপওয়ে ছেড়ে দিল, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। টাইম বেশিক্ষণ লাগে। রাধারানী লাডলিজি টেম্পেলে উঠতে গেলে 3 রকম হয়ে আছে। এক তো হেঁটে ওঠা যায়, যেটা অনেকটা সময় সাপেক্ষ, কষ্ট হবে। 2 নম্বর হচ্ছে এখানে বাইকে করে তোলে, সেটাও 100 টাকা করেই নেয় আপ অ্যান্ড ডাউন। আর একটা বাইকে 2 জন করে নেয়। আর এই নতুন চালু হয়েছে রোপওয়ে, যেটাতে আমরা যাচ্ছি, এটাও 100 টাকা করে পার হেড আপ অ্যান্ড ডাউন। এই হচ্ছে বর্ষানা গ্রাম, দেখে নাও বর্ষানা গ্রাম। বেশিক্ষণ লাগলো না, আমরা পৌঁছে গেলাম। 1 মিনিট, 5 মিনিটও লাগেনি। 1 মিনিট না, 1 মিনিট, 1-1.5 মিনিট। 11, 12। রোপওয়ে থেকে নেমে বেরিয়েই জুতো স্ট্যান্ড আছে, এখানেও জুতো রাখা যেতে পারে, আমরা এখানেই রেখেছি। জুতো স্ট্যান্ডে জুতো রেখে একটু এগিয়ে আসলেই ওখানে ফুল, পুজোর সামগ্রী সব পাওয়া যাবে। ফুল মালা কেউ চাইলে ওখান থেকে নিয়ে উপরে ওঠা যেতে পারে। আরও একটা স্বপ্নের জায়গায় পৌঁছে গেলাম, রাধারানীজি মন্দির। এখানে ওই জায়গাটায় ফুলের বাজার আছে, ওখানে যদি সঙ্গে কোনো খুব মানে বয়স্ক কোনো লোকজন থাকে, তাহলে রিকোয়েস্ট করলে কিন্তু ওই দিক থেকে ঢুকতে দেয় সিকিউরিটি, চেষ্টা করা যেতে পারে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হেঁটে আসলে এই রাস্তা দিয়ে আসতে হবে। আর এই মন্দিরের গেট। राधे माँ तेरा नाम, सबके दिलों में तेरा मधम, कृष्ण তবে রোপওয়ে দিয়ে আসলে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। वृंदावन में गूंजे तेरा नाम, राधे राधे का मधुर गान, माँ तेरी महिमा पार, तेरे चरणों में सबका सारा। राधा এই সিঁড়িটা উঠতে হবে মেন মন্দিরে যেতে গেলে। তবে এটাও খুব বেশি না, 60-70টা হবে। सब सुधर जाए। এই হচ্ছে বর্ষানা শহরের দৃশ্য মন্দির থেকে। राधे माँ तू करुणा मम्मी, भक्तों
सबसे प्यारी মন্দিরে ওঠা যাক, সব তো দেখে নিচে দিয়ে আসছে, এক্সিট তো উপরে হবে না। तेरे साथ ही सब पूरा সিঁড়ি দিয়ে ওঠা যাক, তবে মাঝখান দিয়ে কার্পেট দিয়ে উঠতে হবে, কারণ রোদ্দুর মার্বেলে পা রাখা যাচ্ছে না। রাধে রাধে। राधे राधे का जाप करो, मन के सारे भाम मिटारो, माँ की गोद में सुख पाओ, जीवन को सफल बनाओ। जय राधे माँ, जय श्री कृष्ण রাধারানী মানে এই লাডলিজির মন্দিরে বর্ষানাতে মন্দিরের ভিতরে উপরে কিন্তু একটা দারুণ দৃশ্য দেখা যায়। এই যে পুরোহিতরা রয়েছে এরা কিন্তু এই যে যারা পুজো দিচ্ছে কিংবা মালা দিচ্ছে কি ফুল দিচ্ছে, সেই ফুলগুলো পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু তারা ভক্তদের দিকে ছুঁড়ে নিক্ষেপ করে, এবং এই ফুল কিংবা মালা নেওয়ার জন্য কিন্তু একটা ভক্তদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। আমিও চেষ্টা করেছিলাম নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমি যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল বলে আমি সেটা ঠিক করে কন্ট্রোল করতে পারিনি, আমি পাইনি। তবে একটা ফুল লাস্ট অবধি পেয়েছিলাম। महिमा पार तेरे चरणों में सबका सारा, राधा माँ की कृपा से हर दुख दूर हो जाए, जीवन में खुशियाँ छाए, तेरे नाम से सब सुधर जाए। राधे माँ तू करुणा मम्मी, भक्तों की सबसे प्यारी। একটা কথা বলে রাখি, বৃন্দাবনে ঘুরতে এসে যারা বর্ষানাতে এসছে তাদের কাছে কিন্তু এই রাধারানী লাডলিজির মন্দির দর্শন একটা দুর্লভ একটা পাওনা, মানে আমার কাছে অন্তত তাই মনে হয়েছে। এত রোদ্দুরের মধ্যে নিচে পা রাখাটা মুশকিল হচ্ছিল, কিন্তু তাও যেন একটা আলাদা অনুভূতি হচ্ছিল। আর ওই দূরে একটা পাহাড়ে মন্দির, সেটার নামটা আমি ঠিক বলতে পারলাম না, কিন্তু এই মন্দির থেকে বর্ষানা শহরটাকে বেশ দারুণ লাগছিল দেখতে। मन के सारे भाम मिटारो, माँ की गोद में सुख पाओ, जीवन को सफल बनाओ। जय राधे माँ, जय श्री कृष्ण जय राधे रे कृष्ण, जय श्री राधे रे कृष्ण, प्रेम की बंसी बजती जाए, जीवन राधे कृष्ण हो जाए। हो, जिसने वेश को त्याग दिया, हर प्राणी में प्रेम लिया, करुणा की जो राह चले, वो ही कृष्ण की बात कहे। प्रेम ही मेरा धर्म है, क्षमा ही मेरा कर्म है, सुख दुख में जो एक। রাধারানী লাডলিজির মন্দির দেখা হয়ে গেল। আবার আমরা একই পথে রোপওয়ে দিয়ে আমরা নিচে নামবো, নেবে এবার আমাদের ফেরার পালা। वो ही कृष्ण का वर्म है। ना है ना कोई माया, बस राधे नाम की छाया, जो सबको এখানে কিন্তু খিদে পেয়ে গেলে আপনার খাবারও ব্যবস্থা আছে, বিভিন্ন স্টোর রয়েছে, আউটলেট রয়েছে, সেখানে খেতে পারেন। আবার যারা প্রাইভেট পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাদের জন্য কিন্তু বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। রাধারানী লাডলিজি শ্রী লাডলিজি মন্দির বর্ষানার দেখা হয়ে গেল। এরপর আমরা চলেছি
আচ্ছা এই যে বাস স্ট্যান্ড বার্সানার বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে যদি হাঁটা পথে যাওয়া যায় মিনিট 10 লাগবে। যাই হোক, যেটা বলছিলাম রাতারাতি শহর বার্সানা থেকে এখন আমরা গোবর্ধন পাহাড়ের দিকে যাব। যেহেতু সময় কম আমাদের, ইচ্ছা আছে শ্যামকুণ্ডা রাধাকুণ্ডটা অন্তত দর্শন করবো, করে তারপর আগ্রার দিকে দেখব। আর বার্সানা থেকে গোবর্ধন পাহাড়ে ঘুরতে মোটামুটি 25 কিলোমিটার কম বেশি। গাড়িতে চড়তে চড়তে আমরা রাস্তা ভিড় ঝঞ্ঝাট পেরিয়ে অবশেষে পৌঁছে গেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড এরিয়াতে। চলুন এবার সেই গলিতে ঘোরা যাক আর দেখা যাক। पीड़ा को भूल जाए कृष्ण कृपा जो पा जाए वो हर पीड़ा को भूल গোবর্ধন পর্বত পরিক্রমায় যারা আসেন তারা কিন্তু যে রাস্তায় যে পরিক্রমা মার্গে আসেন সেই পরিক্রমা মার্গ থেকে কিন্তু একটু ভিতরে ঢুকতে হয় এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দর্শনে। আর যদি আপনি ই রিক্সায় পরিক্রমা করতে চান তাহলে কিন্তু এখানে এসে আপনার গাড়ি ছেড়ে আলাদা করে ই রিক্সা ভাড়া করে তবে পরিক্রমা করতে হবে। এই তো চলে এসেছি, এই হচ্ছে রাধাকুণ্ড, এই হচ্ছে শ্যামকুণ্ড। ও নিজেকে না প্রচণ্ড ভাগ্যবান মনে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। যে রাধাকুণ্ড থেকে মত বদলে গেল, স্নান করার ইচ্ছা হলো তো স্নান করবো না, রাধাকুণ্ডেই স্নান করব। আসলে প্ল্যান ছিল না যে রাধাকুণ্ডে স্নান করবো, কারণ এমনি টাইম শর্ট, কিন্তু দেখে আর লোক সামলাতে পারলাম না, ঝট করে যাবো, চান করে চলে আসবো। হ্যাঁ, বউয়ের মাথার ওন্নাটা নিয়ে চললাম। जय राधा माधव जय राधा माधव जय कुंज बिहारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गिरधर हरि जय गिरधर हरि यशोदानंदन यशो একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো, রাধাকুণ্ডে স্নান করলাম, শ্যামকুণ্ডেও স্নান করলাম, মানে ভাবতে পারিনি যে এরকম একটা অভিজ্ঞতা হবে। যাই হোক, শেয়ার করলাম, এটা দারুণ অভিজ্ঞতা। এই হচ্ছে সেই পরিক্রমা মার্গ, বিখ্যাত পরিক্রমা মার্গ, যেটা গোবর্ধন পাহাড়কে কেন্দ্র করে চারপাশে জুড়ে রয়েছে। আর এই পরিক্রমা মার্গেই কিন্তু ভক্তরা এসে দণ্ডি কেটে পরিক্রমা করেন, অথবা কেউ ই রিক্সায় চড়ে পরিক্রমা করেন, কেউ হাঁটা পথে পরিক্রমা করেন। আর এর কিন্তু দুরকম হয়, অর্ধ পরিক্রমা আর পূর্ণ পরিক্রমা। অর্ধ পরিক্রমা 9 কিলোমিটারের হয় আর পূর্ণ পরিক্রমা 13 কিলোমিটার। देखिए यहाँ से पर्वत दिखना शुरू हो जाएगा। देखिए आपको दिख रहा है, देखिए इसमें पर्वत दिख रहा है आपको, पहाड़ दिख रहा है ना, ये अंदर अंदर पहाड़ है। अब यहाँ से शुरू हो गया, ये पहाड़ दिख रहा है, देखिए पथरीला टोटल पहाड़ है, दिख रहा है ना, वो पत्थर आ गया, ये देखिए ये पत्थर आ गया, ये उसी पर्वत की झलक है, यही दिखे। আমরা এই যে পরিক্রমা মার্গ দিয়ে যাচ্ছি এখন, আর এই ডান দিকে গোবর্ধন পর্বত, বাউন্ডারির ভিতরে জঙ্গলের রাস্তা দিয়েও কিন্তু পরিক্রমা করার আলাদা হয়ে আছে। প্লাস এই যে রাস্তার ডান দিকে যেটা দেখছেন, এটা দিয়েও পরিক্রমা হয়, রাস্তা দিয়েও পরিক্রমা হয়। আর এই রাস্তা দিয়েই ডন্ডি কেটে মানুষ পরিক্রমা করে, এই হাঁটা পথে পরিক্রমা করে মানুষ। ডান দিকে দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি এই পরিক্রমা মার্গে, আর এই আমার ডান দিকে হচ্ছে গোবর্ধন পাহাড়, গোবর্ধন পর্বত, যেটা আপনারা দেখুন। এই সেই গোবর্ধন পর্বত, তবে দূর থেকেই দেখতে হয়, কাছে যেতে দেওয়া হয় না। আর কালের ক্ষয়ে ক্ষয়ে আজকে গোবর্ধন পাহাড় এই অবস্থায় রয়েছে। আর এই যে রোড, এই রোড দিয়ে মানুষ ডন্ডি কেটেও যায়, ওই যে দণ্ডবাদ করতে হয় না, দণ্ডবাদ, হ্যাঁ, এই দণ্ডবাদ করে এই রাস্তা দিয়েই যায় মানুষ।
এখন এত গরমে गरम है इसलिए अभी परिक्रमा रुका हुआ है। দিনের বেলা সেটা ये आपका कुसुम सरोवर এই है। যে কুসুম সরোবরে এসছি, এটা একটু আমরা নেমে দেখে নিই। এই হচ্ছে কুসুম সরোবর, এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, শর্ট টাইম ছিল, ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম, ড্রাইভার দাদা এখানে এনে দাঁড় করালো গাড়ি, তো এই ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গেল। তবে ইচ্ছাটা ছিল এখানের ভিতরে ঢুকে সময় কাটানোর, কিন্তু সেই সময়টা নেই, কারণ আমাদেরকে ব্যাক করতে হবে, সন্ধ্যেবেলা ট্রেন আছে, তাজমহল দেখতে হবে অল্প করে। আপাতত যেটুকু পেলাম সেটুকুই দেখে নিই। ফুল তোলার নাম করে রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুসুম সরোবরেই দেখা করতেন। এটা কিন্তু সন্ধ্যেবেলা দেখতে ভারী সুন্দর লাগে, এখানে যখন লাইটগুলো জ্বলে তখন এর দৃশ্যই আলাদা থাকে। এই কুসুম সরোবর দেখে আমাদের এবারের মতো বৃন্দাবন, মথুরা, গোবর্ধন ট্রিপ শেষ করলাম। এবার আমরা চললাম আগ্রায় গিয়ে এবার দেখা হবে, চলো। এবারের মতো মথুরা বৃন্দাবন পর্ব আমাদের শেষ হলো কুসুম সরোবর দেখে নিয়ে, যদিও ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখে এবার গোবর্ধন পর্বতের দিক থেকে বেরোবো আমরা আগ্রার দিকে। সময়ের অভাবে এবার আমরা গোবর্ধন পরিক্রমা পুরো করতে পারিনি, শুধুমাত্র রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর কুসুম সরোবর দেখেই আমরা সন্তুষ্ট হয়েছিলাম। তবে এরপরে আরেকবার আমাদের আসতে হবে এই ভ্রমণে, এসে বৃন্দাবনের পরিক্রমা, তারপরে গোবর্ধন পরিক্রমাগুলো কমপ্লিট করতে হবে। যাই হোক, সেটা যখন আসবো তারপরে আবার আমরা ভিডিও করে দেখাবো। আর এবারের এই ভিডিও আমাদের কেমন লাগলো দর্শক বন্ধুরা সবার কাছে অনুরোধ করছি, কমেন্ট করে লাইক করে জানাবেন অতি অবশ্যই। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম বহু ভিডিও আরও আপনাদের কাছে আনতে পারি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর এরপরেই আসবে, আমরা এখান থেকে গেছিলাম তাজমহল দেখতে, তার ভিডিও। তো সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও দেখার জন্য। আর সমস্ত ইনফরমেশান বৃন্দাবন, মথুরা সম্পর্কে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তাহলে শেষ করলাম এবারের মতো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেক ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।